এই যে আমরা সব সময় অ্যানালিসিস করছি কিন্তু, তাই না? ওখানে করব শুধু একটা রিয়েল লাইন অ্যানালিসিস, একটা লাইনের উপরে নাম্বার নিয়ে, তাই না? কিন্তু তোরা এই সবসময় জীবনে প্রত্যেকটা কত জিনিস নিয়ে অ্যানালিসিস করছে আমরা তার ঠিক নেই, তাই না? প্রত্যেকটা জিনিসই আমরা যখন করি সেটা আগে বিশ্লেষণ করি, চিন্তা ভাবনা করি, করব কি করব না, খাবো কি খাবো না, দেখবো কি দেখবো না, বিশ্লেষণের পরে তারপর আমরা ডিসিশন নিই, তাই না? তো আমরা যেটা করব সেটা অত্যন্ত ছোট জিনিস, একটা লাইনের উপরে নাম্বার, তাদের নিয়ে একটু নাড়াচাড়া, কিন্তু তাতে অনেক বড় অ্যানালিসিস আমরা সবসময় করছি। কিন্তু মজার কথা, সেই অ্যানালিসিস নিয়ে আমরা মোটেই ভাবিত নই আর কি। মানে এটা মোটেই বলাটা ঠিক হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে। বল এই ব্যাপারে কিছু বলতো, আমি কি বলছি বুঝতে পারছিস কি বলছি? হ্যাঁ হ্যাঁ স্যার। তো এটা অনেক কঠিন অ্যানালিসিস, অনেক কঠিন। সেখানে অ্যানালিসিসের ক্ষেত্রে দেখ মূল ব্যাপার, তোরা দেখেছিস এমনি ধর রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা কি করি একটুখানি বলি দুটো কথা। দেখ যে কোনো বিষয়ের একদম শুরুতে, আমি অ্যানালিসিস পড়ানোর জন্য বলছি না, আমি এমনি গল্প করছি। অ্যানালিসিসে বলতো যে কোনো বিষয়ের আমরা 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 কিভাবে শুরু করি অ্যাকচুয়ালি, সেখানে বেজে কি থাকে বল, আমি বলেছি এর আগে। কিছু স্যার অ্যাকশন থাকে, হ্যাঁ মানে যেখানে মূল কথা হচ্ছে যেখানে কিছু স্টেটমেন্ট থাকে, যে স্টেটমেন্ট গুলোকে আমরা উইদাউট এনি প্রুফ আমরা অ্যাকসেপ্ট করি। জানি না আমি, ও জানিস তুই জানতে পারে, আমি জানি না, আমি আসলে কিছুই জানি না, একদম সত্যি। আমার জানাটা তৈরি হয় কিছু ধরে নেওয়া জিনিসের উপর, যে ধরে নেওয়াগুলো আমাদের মনে হয় সঠিক। আমি যা বলছি তোরা দ্বিমত পোষণ করতে পারিস, তাই না? যেমন তোরা রিয়েল অ্যানালিসিসে ধরে নিয়েছিলি কি বলতো, এইটা হচ্ছে ওয়ান, একটা খাড়া দাগ, উই রিড অ্যাজ ওয়ান ফার্স্ট, মনে আছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিয়ানোস অ্যাসিওম। হ্যাঁ, কিন্তু তোরা এমনি ছোটবেলায় তো 1 2 3 4 পড়ে মুখস্থ করে একদম সর্বনাশ করে দিয়েছিস। কিন্তু ওটা আমরা ধরে নিয়েছিলাম, এটাকে আমরা এক বলেছিলাম, তারপরে অ্যাকশন, তারপরে এগুলো দিয়ে আমরা আস্তে আস্তে ন্যাচারাল নাম্বারের সেট বিল্ড করেছিলাম, তাই না? তো এটা আমাদের ধরে নেয়া, পিঁপড়ে ধরেনি, কিন্তু আমরা ধরেছি। আমরা তারপরে সেট থিওরি পড়েছি, সেট থিওরি। সেই সেট থিওরিতে বিভিন্ন শব্দ আমরা দেখেছি, যে একটা সেট বাউন্ডেড অ্যাবাভ, বাউন্ডেড বিলো, হেন তেন শব্দ, কিছু শব্দ। আর শব্দ, নতুন শব্দ মানেই তার কিছু মানে থাকবে, তাই না? প্রত্যেকটা শব্দেরই কিছু মানে আছে। আচ্ছা, প্রত্যেক শব্দেরই কি মানে আছে? আমি বলেছি তোদের। শব্দের মানের আবার মানে আছে। হ্যাঁ, মানে 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 ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ সেটা হচ্ছে একটা কথা, যে একটা শব্দের মানে কি, কিন্তু কথা আমি যেটা বলছিলাম যে এমন কিছু শব্দ থাকবে যার কোনো মানে থাকবে না। মানেকে আগে ডিফাইন করতে হবে, মানে কি। আমি বলেছি অনেক আগে, আবার বলি, একটা শব্দের মানে, তার মানে হচ্ছে তাকে কিছু ওয়েল নোন ওয়ার্ডস দিয়ে বলা, তাই না? ওয়েল নোন ওয়ার্ডস দিয়ে বোঝা, সেটা হচ্ছে মানে। একটা যে কোনো শব্দ আমি কি করে বুঝবো? একটা নতুন শব্দ, ধর তুই কথা বলছিস কারোর সঙ্গে, সে হিন্দি একটা শব্দ বা উর্দু একটা শব্দ বা চাইনিজ একটা শব্দ ইউজ করলো, তো তুই তো একটা সেন্টেন্সের মধ্যে শব্দটা থাকলো, তাহলে তুই সেন্টেন্সটা তো নিশ্চয়ই বুঝতে পারবি না যদি তুই শব্দটার মানে না জানিস, তাই না? তো এই মানে না জানিস মানে কি, মানে শব্দটা তোর মতো করে যদি না জানিস, তুই যে শব্দগুলো জানিস সেই শব্দের শব্দ দিয়ে যদি না জানিস, তাহলে তুই ওটা বুঝতে পারবি না। তাহলে একটা শব্দের মানে হচ্ছে সেইটা কিছু ওয়েল নোন ওয়ার্ডস দিয়ে বোঝা, তাই না? বা তোর ক্ষেত্রে যদি পার্টিকুলারলি বলি, তাহলে তুই জানিস এমন কিছু শব্দ দিয়ে সেটাকে বলতে হবে, তাহলে তার মানেটা তোর কাছে পরিষ্কার হবে। এখন যদি কোন একটা শব্দের মানে যদি এইটা তুই অ্যাকসেপ্ট করিস, বল তোরা অ্যাকসেপ্ট করছিস কিনা আগে, তারপরে আমি এগোচ্ছি। আমি রিয়েল অ্যানালিসিসই পড়াবো আর কি। বল, এই যে শব্দের মানের ডেফিনেশন বলছি আমি, এইটা কি গ্রহণযোগ্য? তো তা যদি হয়,
তাহলে এবারে শোন, তাহলে খুব মজার এই জিনিসগুলো। তাহলে বল, এইবার বল, তুই যে হ্যাঁ বললি, তোর যে শব্দ ভান্ডার বাংলার, তোর যে মাতৃভাষা যেটা দিয়ে তুই ভালো বুঝিস মনে হয়, তো সেই শব্দ ভান্ডারে শব্দের সংখ্যা কি ফাইনাইট সংখ্যক না ইনফাইনাইট সংখ্যক? ফাইনাইট। ফাইনাইট সংখ্যক। বল, ও কি ঠিক বলছে? ঠিক আছে। যদি ফাইনাইট সংখ্যক হয় এবং একটা শব্দের মানের ডেফিনেশন যদি ওইটা হয়, এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট যে হয়, তাহলে প্রমাণ করা যাবে, এটা একটা থিওরি বলছি আমি, ঠিক আছে, অ্যানালিসিসের থিওরি। তাহলে এই দুটো জিনিস যদি সত্য হয়, তাহলে প্রমাণ করা যাবে যে কিছু শব্দ থাকবেই শব্দ ভান্ডারে যার কোনো মানে থাকবে না। হ্যাঁ। বল, এই স্টেটমেন্টটা প্রুভ করতে হবে কি? বলছি দুটো জিনিস, দুটো জিনিস আমি বলেছি এর মধ্যে। এক নম্বর হচ্ছে একটা শব্দের মানে কি, শব্দের মানে কি, এটা হচ্ছে ফার্স্ট। একটা শব্দের মানে বলছি যে সেটাকে কিছু ওয়েল নোন ওয়ার্ডস দিয়ে বোঝা বা বললে তাহলে তার মানেটা পরিষ্কার হলো। এক। হ্যাঁ। 2 নম্বর বললাম যে আমাদের যে শব্দ ভান্ডার, সেই শব্দ ভান্ডারের শব্দের সংখ্যা ফাইনাইট সংখ্যক না ইনফাইনাইট সংখ্যক? আমরা ধরে নিয়েছি ফাইনাইট সংখ্যক। এই দুটো জিনিস যদি আমরা অ্যাকসেপ্ট করি, তাহলে এখান থেকে প্রমাণ করা যায় যে আমাদের শব্দ ভান্ডারে কিছু শব্দ থাকবেই যাদের কোনো মানে থাকবে না। এটা আমার স্টেটমেন্ট। আমি তাহলে আমার শব্দ ভান্ডারে কিছু শব্দ থাকবে যাদের কোনো মানে থাকবে না। বল, এই স্টেটমেন্টটা, ধর একটা শব্দ, কটা লেটার আছে এখানে? 6টা। আমি কি কোনো একটা শব্দ লিখবো সত্যি সত্যি করে, না এটা একটা শব্দ বোঝা যাচ্ছে? বল। হ্যাঁ স্যার, এমন কিছু থাকবে যাদের মানে থাকবে না স্যার। হ্যাঁ, আমি সেটা বলছি, যেমন কিছু শব্দ থাকবে তার কোনো মানে থাকবে না। আমার যদি ওই মানেটা যদি তোরা ওই ডেফিনেশন যদি অ্যাকসেপ্ট করিস, দেখ তো কি লিখলাম। নাসি। হ্যাঁ, শুনেছিস কি? না। এই একটা শব্দ লিখেছি, দেখ, শুনিসনি মনে হয়। রিতাঙ্গন। গীতাঙ্গন না, শুনেছিস মনে হয়? শুনিনি। শুনিস। না। আচ্ছা ঠিক আছে। আর একটা শব্দ, ঠিক আছে, 3টে শব্দ থাক, আর বলবো না। এটা দেখ তো, আর একটা শব্দ লিখেছি, ছায়া। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হুম। এই শব্দটা তুই জানিস না তাই না? তা বল, আমি যদি এই শব্দটা ইউজ করি, এটা মানে হচ্ছে ভাত, বুঝলি? নাসি, বুঝলি? এই শব্দটার মানে হচ্ছে সিঁড়ি। হ্যাঁ, স্যার। ওই যে আমরা উঠি না সিঁড়ি, তুই তো জানিস না। আচ্ছা। সিঁড়ি। সিঁড়ি। ও, সিঁড়ি আর স্যার নাসি মানে কি বললেন? ভাত। ও আচ্ছা। ভাত খাস তুই? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটার মানে হচ্ছে আমি ছায়া। আচ্ছা ঠিক আছে, শোন, বাহ। এখন ও। বলি। হ্যাঁ, এগুলো অন্য দেশের ভাষা, ঠিক আছে। ও। এখন কথা হচ্ছে, ধর কথার মধ্যে এই শব্দটা ইউজ করা হলো, তুই বল একটা সেন্টেন্সের মধ্যে এই শব্দটা যদি ব্যবহার করা হয়, তাহলে তুই সেন্টেন্সটার মানে কি বুঝতে পারবি? না, মানে না জানা থাকলে তো বুঝতে পারবো বোঝা না। যাবে না। আচ্ছা ধর এই শব্দটা ব্যবহার করা হচ্ছে, শব্দের মানে বুঝিসনি, এই শব্দের ভাষাভাষীর একটা লোক সেই শব্দটা বলেছে, তুই তখন নিশ্চয় হাঁ করে থাকবি যে এই শব্দটা বোঝার জন্য। এখন তিনি এই শব্দটা বোঝানোর জন্য তিনি মোটামুটি ধর বাংলা জানেন কিছু, আর এটা অ্যাকচুয়ালি মালয়েশিয়ান ভাষা, ঠিক আছে। তো ও। এই এইটা বলার জন্য তিনি মোটামুটি কিছু বাংলা জানেন আর ওনার নিজের ভাষা জানেন, ঠিক আছে। তো উনি এটা বলার জন্য, মনে কর তোকে বোঝানোর জন্য 10টা শব্দ ব্যবহার করেছেন, ঠিক আছে। 10টা শব্দ, খুব ভালো করে বুঝিস। 10টার মধ্যে
6টা হচ্ছে বাংলা শব্দ আর 4টে আবার মালয়েশিয়ান শব্দ। তাহলে কি তোর এই শব্দটার মানে কি পরিষ্কার হবে? 6টা বাংলা শব্দ আর 4টি কি বললেন স্যার? কেটে ওই গেল ও- কথা ও- বলুন। ও- ও- ওনার দেশের শব্দ, মানে উনি যে শব্দের ভাষাভাষী লোক আর কি। আচ্ছা, হ্যাঁ মানে পুরোপুরি বুঝতে পারবো না, কিছুটা পারবি না, বুঝতে পারবো। কিছুটাও পারবি না, কারণ এই 4টে শব্দ না জানলে তোর পরিষ্কার হবে না। আবার এই 4টে শব্দ যখন তুই একটা একটা করে বলবি এটার মানে কি, এটার মানে কি, এটার মানে কি, এটার মানে কি, তখন এই এটার মানে বলতে গিয়ে তাকে আবার হয়তো কটা জিনিস ব্যবহার করতে হলো, এটার জন্য কটা, হুম। এটার জন্য, এটার জন্য। এইবার এই হুম। এই এই- এইটার জন্য যে শব্দগুলো ব্যবহার করলো তার মধ্যে আবার তুই ধর দুটোর মানে বুঝতে পারলি না, ভালো করে শুনিস। আচ্ছা, এইটা হ্যাঁ হ্যাঁ। এইটা বোঝানোর জন্য যা ব্যবহার করলো তার মধ্যে একটা বুঝতে পারিসনি, এটার জন্য আবার দুটো বুঝিসনি, এটার জন্য আবার হয়তো একটা শব্দ বুঝতে পারিস। তাহলে কি এই শব্দ পরিষ্কার হবে না? তাহলে এই দুটোকে আবার জানতে হবে। এই দুটোকে জানতে গিয়ে আবার তোর মনে কর আবার ওরকম কিছু আননোন ওয়ার্ড চলে আসলো, তাহলে বুঝতে পারবি না। তাহলে বলতো এই খেলাটা যদি চলতে থাকে, হ্যাঁ এই খেলাটা যদি চলতে থাকে তাহলে বল আলটিমেটলি তোর যে হ্যাঁ হ্যাঁ শব্দ ভান্ডারে ফাইনাইট সংখ্যক শব্দ একটা সময় শেষ হয়ে যেতে পারে। ফাইনাইট সংখ্যক মানে সে একটা সময় শেষ হয়ে যাবে। হ্যাঁ। শেষ হয়ে গেলে তখন মানে তোর জানা শব্দ সব শেষ। তাহলে বল শেষে যে শব্দ ব্যবহার করা হবে সেই শব্দ কে বোঝানোর জন্য আর কোনো শব্দ ভান্ডারের শব্দ নেই, তখন তাহলে তোকে কি বলতে হবে যে ওই শব্দগুলো তোকে বুঝে নিতে হবে, এছাড়া কি কোনো উপায় থাকবে? কারণ তাকে বলতে গেলে তো আবার শব্দ লাগবে, সেই শব্দ কোথায়? যেহেতু ফাইনাইট সংখ্যক তোর আবার শব্দ শব্দ লাগবে, হ্যাঁ। শব্দ শেষ। সেই জন্য বলছি আমাদের শব্দ ভান্ডারে এমন কিছু শব্দ থাকবে যাদের কোনো মানে থাকবে না। মানে থাকবে না মানে তাকে আর মানে থাকবে অন্য না। আরো ওয়েল নোন ওয়ার্ডস দিয়ে বলা যাবে না। ঠিক তেমনি পাশাপাশি আমরা যে ম্যাথমেটিক্স পড়ি সেখানে অনেক ওয়ার্ডস আছে যেগুলোর কোনো মানে নেই। এরকম আচ্ছা। কিছু 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 ওয়ার্ড তোরা নিশ্চয়ই জানিস, আমি নিশ্চয়ই পড়ার সময় বলেছি। নিশ্চয়ই বল, দুই একটা শব্দ বল যাদের মানে নেই ম্যাথমেটিক্সে। স্যার যেমন পয়েন্ট, স্ট্রেট যেমন লাইন। পয়েন্ট, হ্যাঁ বেশি আর দরকার নেই, খুবই ইম্পর্টেন্ট কথা পয়েন্ট। মজার কথা দেখ, তোরা যে রিয়েল অ্যানালিসিস পড়বি বললি, রিয়েল অ্যানালিসিসে তোরা কি করিস? অ্যাকচুয়ালি একটা রিয়েল লাইন, তার উপরে এটা কি, এটা অরিজিন, এটা কি, একটা পয়েন্ট, তাই না? এটা একটা পয়েন্ট। এই যে বলি পয়েন্ট, তো এর কোনো মানেই নেই। চিন্তা কর কি অদ্ভুত একটা কথা। আমরা যা নিয়ে কাজ করব, যাদের নিয়ে কাজ করব, হ্যাঁ রিয়েল নাম্বার কি, সেটা পয়েন্টস। কি রে রিয়েল নাম্বার? তো যাদের সেটা নিয়ে আমরা, পয়েন্টস। হ্যাঁ যাদের নিয়ে আমরা কাজ করব, যাদের নিয়ে অ্যানালিসিস করব, সেই শব্দটার মানেই নেই। কি অদ্ভুত একটা কথা না? বল কিরকম ভুতুড়ে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ স্যার। আমরা অ্যাকচুয়ালি নাম্বারকে প্রেজেন্ট করি, কোন একটা নাম্বারকে প্রেজেন্ট করি পয়েন্ট দিয়ে, তাই না? হ্যাঁ সেহেতু একই কথা তুই বলছিস, একটা নাম্বার একটা পয়েন্ট, তো নাম্বারকে আমরা প্রেজেন্ট করছি যা দিয়ে, সেইটার কোনো ডেফিনেশন নেই অ্যাকচুয়ালি। কিন্তু ইউক্লিড এইটাকে বোঝানোর জন্য, পয়েন্ট বোঝানোর জন্য, তোরা জানিস ছোটবেলায় তোরা একটা ভুলভাল একটা কনসেপ্ট ছিল, মানে একটা জিনিস ধরে নেয়া আর কি। উনি বলেছিলেন বাধ্য হয়ে, একটা জ্যামিতিক চিত্র যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নেই, শুধু অবস্থান আছে, অবস্থান আছে, হ্যাঁ। তাই না? খুবই ভুতুড়ে একটা হ্যাঁ ব্যাপার। হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে, তো এই যে পয়েন্ট আমি যাদের নিয়ে অ্যানালিসিস করবো অ্যাকচুয়ালি, তো এই যে শব্দ, হ্যাঁ তাহলে দেখতে হবে যে কোনো বিষয়ের এই যে শুরুতে এমন পয়েন্টের কিছু জিনিস, অবস্থান আর কি সঠিকভাবে কিভাবে? হ্যাঁ সেইটাই বলছি, সেটা তো ইউক্লিড বলেছিলেন, তো আমি বলিনি বা এখনকার ম্যাথমেটিশিয়ান বলে না। কিন্তু আমরা যদি দিয়ে বলতে পারি, যদি এইটা এখান থেকে আমরা দূরত্ব মাপি, এটা যদি অরিজিন বলি, এই দূরত্বটাকে যদি 1 একক বলি, তাহলে √2 এই লাইনের উপরে ঠিক একটা পয়েন্ট হবে,
তাই না? শুধু তাই না, ধর ধর এইটুকু এক হ্যাঁ স্যার দেখানো যাবে। দেখানো যাবে, সবাই জানে মোটামুটি এটা অবশ্যই। মনে কর এই বিন্দুটার নাম এ, এইটুকু 1, এই নাম্বারটা খুব ভালো করে শোন, বি ওবি সমান মনে কর পি, আর সিআরটা পয়েন্ট মনে কর, ও সিটা কিউ। তাহলে বলতো পি ইন্টু কিউ এর উপরে কোথায় হবে, তোরা কি বার করতে পারবি? বা পি বাই কিউ, এটা তোদের একটা টাস্ক। পি বাই কিউ কোন পয়েন্ট হবে এই লাইনের উপরে? তোর কাছে শুধুমাত্র কিসের সাহায্য নিতে পারবি বলি? শুধুমাত্র একটা স্কেল থাকবে আর পেন্সিল কম্পাস থাকবে। এদিকে দেখ, আমার পি মানে বলা আছে, এইটা পি না ও বি, তো মনে কর এইটা হচ্ছে 1, এটা 1, খুব ভালো করে দেখ। তাহলে এটা পি, এইটা হচ্ছে কিউ, ওসিটা। আচ্ছা আমি এখানেও আঁকি, এইটা হচ্ছে পি আর এতটুকু হচ্ছে কিউ। করতে পারবো না পেন্সিল কম্পাস দিয়ে? তুই তো আমার এটা বলে দিয়েছিস পি, আমি এখানে সমান করে নিয়েছি। এবার দেখ কায়দাটা। আচ্ছা এইটুকু মনে কর 1, তো আমি পি বাই কিউ আর পি ইন্টু কিউ দুটো বার করতে হবে, তাই না? আমি এক এক করে চেষ্টা করি, লক্ষ্য কর। আমি এই দেখ কি সুন্দর সিম্পল বুদ্ধি, জিওমেট্রি হচ্ছে কত ভালো জিনিস। আমি এবার কি করব শোন, এই এ ড্যাশ বি এর প্যারালাল আমি একটা লাইন টানবো সি ড্যাশ দিয়ে, তাহলে একটা জায়গায় ছেদ করবে। মনে কর সেই বিন্দুর নাম আর, আমি তো এখানে দেখাতে পারছি না, বুঝতে পারছিস? এটার সঙ্গে এটা প্যারালাল, কথা বুঝতে পারিসনি? এই আর বিন্দু হচ্ছে এই অ্যাক্সিস উপরে একটা বিন্দু ছেদ করবে, সেটা আর। তাহলে দেখ তো এখানে তাকিয়ে, ও এ ড্যাশ বি এই ট্রায়াঙ্গেল আর ও সি ড্যাশ আর এই ট্রায়াঙ্গেল, এই দুটো সিমিলার ট্রায়াঙ্গেল হবে। কথা বুঝতে পারেন? এই সিমিলার, হ্যাঁ হবে না? তাহলে সিমিলার ট্রায়াঙ্গেলে বল এই পি বাই 1 এইটা বাই 1 ইজ ইকুয়াল টু ও আর বাই ও সি ড্যাশ মানে কিউ। এই দেখ কি আনন্দ, দেখ ও আর সমান পি ইন্টু কিউ। তাহলে আর বিন্দুটা হচ্ছে পি ইন্টু কিউ কে প্রকাশ করে, না একে দেখ ঠিক ঠিক হলো কি? তো যাই হোক, তাহলে এখানে দেখ পি আর কিউ, তোরা যে অনেকক্ষণ বসে ভাবছিলি রেশনাল হলে কি হবে, ইরেশনাল হলে কি হবে, হেন তেন, সব ভাবার কোনো মানেই হয় না। তো আমি কি বলছিলাম আসলে, ও তো এই যে পয়েন্ট, এই পয়েন্টগুলো, পয়েন্টের কোনো মানে নেই, কিন্তু দেখ আমরা এই ব্যাপারে আমাদের একটা ধারণা আছে, একটা বোধ আছে, তাই না? কেমন বোধ জানি আমরা, এত কাজ কাম করলাম, সেটা হচ্ছে পয়েন্ট একটা সরল রেখার মধ্যে থাকে, আর সরল রেখা পয়েন্টকে ধারণ করে। সরল রেখারও ইনফ্যাক্ট কোনো ডেফিনেশন নেই, কিন্তু সবচেয়ে বড় মজা সেটা হচ্ছে দেখ, আমরা যখন অ্যানালিসিস করি তখন এরকম ভাবি কিভাবে বসিয়ে, যে এইটা হচ্ছে একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, তাই করি না, ভাবি না? হ্যাঁ স্যার। কিন্তু মজার কথা, এইটা কি পয়েন্ট? তুই তো অন্যভাবে ভাবিস, এটা কি ওটা অনেক বড় স্যার, পয়েন্টের থেকে অনেক বড়। পয়েন্ট স্যার চোখে দেখা যায় না। পয়েন্ট চোখে দেখা যায় না, কিসে দেখা যাবে বলতো দেখি পয়েন্ট? তো দেখাই যাবে না স্যার মনে হচ্ছে। আদৌ, হ্যাঁ আদৌ কি দেখা যাবে? সেটা যে কি বস্তু, স্যার দেখাই যাবে না। হ্যাঁ বলা খুব কঠিন। পুরো ম্যাথমেটিক্সটা অ্যাকচুয়ালি তার মানে কি বলতো, পুরো হচ্ছে কনসেপচুয়াল, মানে এর কোনো বেসিক নেই। তুই যে নাম্বার নিয়ে কথা বলছিস, যে নাম্বারকে বলছিস যে প্রেজেন্ট করা যাবে একটা লাইনের উপরে, তো সেই জিনিসটার কোনো ধারণাই তোদের সেইভাবে নেই, আছে কি? সেটাকে কিভাবে প্রেজেন্ট করব আমি, তাই না? অ্যাকচুয়ালি এই যে প্রেজেন্ট করলাম, এইটা বললাম এত, এইটা কি এত, এটার মধ্যে কত কত পয়েন্ট আছে তার ঠিক নেই, যদি পয়েন্টের কথা বলি। তো ব্যাপারটা মানে আমাদের যারা কল্পনা না করতে পারবে তারা পড়তেই পারবে না।
কিন্তু মজার কথা আমাদের মনে হয় যেন একদম এগুলো অত্যন্ত লজিক্যাল। এই যে একটা লজিক, একটা শব্দ, একটা মারাত্মক শব্দ, খুবই ভয়ঙ্কর, সুন্দর, আবার খুবই খারাপ। বলতো একটা একটা কথা যদি লজিক্যাল না হয় তুই অ্যাকসেপ্ট করবি? বলতো দেখি লজিকের কি কোনো বাউন্ডারি আছে মনে হয়? আমরা বলি না যে কথাটা, হ্যাঁ স্যার। হ্যাঁ এই কথাটা যুক্তিযুক্ত নয়, যুক্তি না থাকলে আমি নেব না। এখন কথা হচ্ছে একটা কোয়েশ্চেন স্বাভাবিক না যে লজিকটা কি অ্যাকচুয়ালি, কোথা থেকে এলো লজিক? হ্যাঁ, এখানে একটা ব্যাপারে খুব ভুল হয়, সেটা হচ্ছে আমরা এই লজিকের বাউন্ডারি আছে, লজিক মানে বাউন্ডারির বাইরে গিয়ে লজিক কাজ করে না, এইগুলো অ্যাকসেপ্ট করে অনেকে আবার করে কি, মানে উল্টোটা করে, যে যে যা বললো বিশ্বাস করে নিল, ঠিক আছে? এই কনভার্সটা কিন্তু মোটেই ট্রু নয়। আমরা যেগুলো বলি, আমাদের আমাদের বোধ চেতনায় যতটুকু আছে সেইগুলো যুক্তি দিয়ে বিচার করা উচিত, চেষ্টা করা উচিত, কিন্তু সবই যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারবো এটা ঠিক নয়। আমার যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে না পারলে ইলজিক্যাল বলে দেবো, এইটা মনে হয় অত্যন্ত ভুল। তো এই জায়গাগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে, কারণ আমরা পুরোপুরি মানে যে জিনিস তৈরি করার চেষ্টা করছি ম্যাথমেটিক্স মানে পুরোপুরি একটা লজিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকবে, কিন্তু এই লজিকের গোড়া আছে। গোড়াটা কি না, সেখানে যে কোনো জিনিস শুরু করতে গেলে সেখানে কিছু ওয়ার্ডস থাকবে, ওয়ার্ডস আর কিছু স্টেটমেন্ট, তাই না? স্টেটমেন্ট। তো আমরা এর আগে বুঝে ফেলেছি যে কিছু ওয়ার্ড থাকবে যাদের কোনো মানে থাকবে না, যাদেরকে আমাদের ধরে নিতে হবে, আমাদের বুঝে নিতে হবে, এমন কিছু ওয়ার্ডস থাকবে। এটা ফার্স্ট বুঝতে হবে যে কোনো বিষয়ে। আর কিছু স্টেটমেন্ট থাকবে যেগুলোর কোনো প্রুফ থাকবে না, যেগুলোকে আমাদের ধরে নিতে হবে, বুঝে নিতে হবে, আমরা বুঝে নিই। যে কোনো বিষয় তোরা, আমি এখন আপাতত 3টে বিষয় বলতে পারি যেগুলো তোরা জানিস। তার মধ্যে প্রথম হচ্ছে ছোটবেলায় তোরা জিওমেট্রি পড়েছিস, ইউক্লিডিয়ান জিওমেট্রি। এই জিওমেট্রির যে শব্দগুলো আমরা ধরে নিয়েছিলাম যার কোনো মানে নেই, সেগুলো তোরা বুঝতেই পারছিস, পয়েন্ট, স্ট্রেট লাইন, প্লেন, তাই না? এই শব্দগুলো কোনো মানে নেই, কারণ গত শতাব্দী নয়, তার আগের শতাব্দী 1915 সাল নাগাদ, তো গত শতাব্দী তো না, হ্যাঁ গত শতাব্দী 1915 সাল নাগাদ হিলবার্ট বলে একজন ম্যাথমেটিশিয়ান দেখিয়েছেন খুব পরিষ্কার করে যে ওইভাবে ডিফাইন করা যাবে না পয়েন্টকে, স্ট্রেট লাইনকে বা প্লেনকে। তো যাই হোক, জিওমেট্রির গোড়ায় তাহলে কিছু ওয়ার্ড তারা বুঝতে পারছিস, এই শব্দগুলোর কোনো মানে নেই, আমরা জাস্ট বুঝে নিই, আমরা বুঝি, সেই বোঝার উপরে আমরা কাজ কাম করি। কিছু স্টেটমেন্ট যেগুলো আমরা প্রত্যেকে আমাদের ইনটিউশন থেকে আমরা বুঝে ফেলি, যে কেউ বুঝতে পারবে, যে কোনো মানুষ অ্যাকসেপ্ট করবে যে দুটো বিন্দু যদি এইটা একটা বিন্দু, এটা একটা বিন্দু হয়, দুটো বিন্দু যোগ করলে একটাই সরলরেখা পাওয়া যাবে। এইটা বোঝার জন্যে পূর্ব কোনো জ্ঞানের প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। কোনোভাবে প্রমাণ করতে পারবি না যে দুটো বিন্দু যোগ করলে একটাই সরলরেখা হবে। এটাকে আমরা ধরে নিয়েছি এবং এটা আমাদের বোধ, আমাদের চেতনা বলে যে এরা যদি দুটো পয়েন্ট হয় তাহলে এদের যোগ করলে একটাই সরলরেখা হবে। এইটা যদি একটা সরলরেখা হয়, এই সমতলে এটা যদি আরেকটা বিন্দু হয়, এই বিন্দুর সমান, এই বিন্দু দিয়ে যাচ্ছে এই লাইনের সমান্তরাল একটাই সরলরেখা টানা যাবে। এটা আমাদের বোধ, আমাদের চেতনা বলে, আমরা অ্যাকসেপ্ট করি। এর কিন্তু কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। খুব মজা, এই কথা আমি তোদের বলেছি, আবার বলবো দরকার হলে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এমন একটা জিনিস যে ম্যাথমেটিশিয়ানরা প্রচুর 2000 বছর ধরে এর পিছনে দৌড়িয়েছে এটা প্রমাণ করার জন্য, এবং তার থেকে অনেক মজার জিনিস তৈরি হয়েছে। সেটা মানে শুনলে এমনি গা মানে কাঁটা দিয়ে উঠবে আর কি, যে কত সুন্দর জিনিসপত্র পাওয়া গেছে। আমাদের বোধ চেতনা সম্পর্কে অনেক কিছু বোঝা গিয়েছে, যে আমাদের দৌড় কতটা। তো জিওমেট্রিতে যেমন এইগুলো আমরা ধরে নিয়েছি স্টেটমেন্ট 5টা, এখানে 5টা, জানিস ইউক্লিডে 5টা স্বতঃসিদ্ধ আছে, কোনো প্রমাণ নেই, অথচ আমরা ধরেছি। কারা? আমরা। কিন্তু এই যে আমরা ধরলাম, এটা তো আমরা ধরলাম, আমাদের মনে হলো, আমাদের চেতনা বোধ বললো এটা, তো আমরা বললাম মানেই যে ঠিক। এই কথাটা কে বলেছে ঠিক? তো পয়েন্টকে যদি শর্টেস্ট পাথে যোগ করি, শর্টেস্ট পাথ, তাহলে যে জ্যামিতিক চিত্রটা পাওয়া যাবে সেটা স্ট্রেট লাইন। আমি এমনি তর্কের যুক্তি মানে একটা জিনিস তৈরি করছি আর কি। আচ্ছা
ঠিক তো আছে। সেই সেন্স ওটা স্ট্রেট লাইন, আমাদের আমাদের মনে হচ্ছে এটা স্ট্রেট লাইন মানে সোজা একটা, সৌভাগ্য বলছে এরকম হতে হবে কোনো কথা নেই, কারণ এরকম না হয়ে ওটা যদি ভাইব্রেট করে ওটা একটা এরকম মানে এরকম বাঁকাচোরা এরকম হতে পারে, তাই না? হতে পারে। তো শুধু তাই না, স্ট্রেট লাইন মানে আমরা যেরকম এখানে আঁকছি এরকম হবে এরকম কোনো কথা নেই। স্পেরিক্যাল স্ট্রেট লাইন হতে পারে, স্পেয়ারের উপরে স্ট্রেট লাইন হতে পারে, তাই না? আমরা যেখানে আছি সেটা কেমন। তো যাই হোক, আমি যেটা বলছিলাম শুধু এই জিওমেট্রির কথা নয়, আমরা যদি এখান থেকে রিয়াল অ্যানালিসিসে যাই সেখানে ওরকম কিছু শব্দ, কিছু স্টেটমেন্ট থাকবে যেগুলোকে আমরা উইদাউট এনি প্রুফ আমরা অ্যাকসেপ্ট করব, তাই না? কিন্তু এখানে যেগুলোকে অ্যাকসেপ্ট করি আমরা জিওমেট্রির বাইরে এসে, মানে ওটা ইউক্লিডিয়ান জিওমেট্রির কথা বলছিলাম, এখানে এসে যাদেরকে আমরা অ্যাকসেপ্ট করি তাদের একটা পূর্ব ইতিহাস থাকে। পূর্ব ইতিহাস মানে সেখানে আগের কিছু জিনিস আমরা ডিফাইন করে নিই। যেমন তোরা সেট মানে কি ডিফাইন করেছিস ফার্স্ট, বাউন্ডেড সেট মানে কি ডিফাইন করেছিস, বাউন্ডেড অ্যাবাভ সেট মানে, বাউন্ডেড অ্যাবাভ সেট মানে, নন এমটি সেট মানে কি তোরা বলেছিস। তারপরে বলেছিস যে একটা সেট যদি নন এমটি সাবসেট অফ রিয়েল নাম্বারস হয় এবং বাউন্ডেড অ্যাবাভ হয়, এই গুণগুলো যদি থাকে তাহলে এই সেটের কি থাকবে, এলইউবি থাকবে ইন আর, তাই না? এলইউবি পাওয়া যাবে অফ এস ইন আর। তো এটা একটা স্বতঃসিদ্ধ, এটার কোনো প্রমাণ নেই, কিন্তু এইটা যাকে খুশি তুই একটা বললে কি বুঝতে পারবে সৌভাগ্য? না স্যার, বুঝতে পারবে না। বুঝতে পারবে না। তাকে বুঝতে গেলে সেট মানে জানতে হবে, বাউন্ডেড অ্যাবাভ সেট মানে জানতে হবে, নন এমটি মানে বুঝতে হবে, তারপরে লিস্ট আপার বাউন্ড মানে কি জেনে তারপরে বুঝবে যে হ্যাঁ তাহলে এলইউবি থাকবে না। তো এই বিষয়গুলোতে জিওমেট্রি ছাড়া এই বিষয়গুলোতে কিন্তু আমরা যখন কোনো একটা স্বতঃসিদ্ধ তৈরি করবো, এটা স্বতঃসিদ্ধ কারণ প্রমাণ নেই, আমরা এই বিষয়টা তৈরি করতে গেলে এখানে আমাকে ধরে নিতেই হবে কোনো একটা জিনিস, হয় এলইউবি অ্যাকশন না হলে জিএলবি অ্যাকশন। এলইউবি অ্যাকশনটা আমরা অ্যাকসেপ্ট করেছি, ওটা থেকে জিএলবি আমরা দেখাতে পারি। তো বলতে চাইছি মূল কথা যে আমার কিছু ওয়ার্ডস এবং কিছু স্টেটমেন্ট থাকবে যাদেরকে আমরা আমাদের বোধ চেতনা দিয়ে আমরা অ্যাকসেপ্ট করব কোনো প্রমাণ ছাড়াই, বল এটা করতে হবে না হবে না। এটা যদি না করি তাহলে আমরা কিন্তু আমাদের এর পরবর্তী কাজগুলো আমরা পারবো না। প্রবাবিলিটি মনে কর, প্রবাবিলিটি, প্রবাবিলিটিতে তোরা কি কিছু ধরে নিয়েছিলি না এমনি এমনি ওই জিনিসপত্র প্রবাবিলিটি পড়েছিস, স্ট্যাটিস্টিক্স পড়েছিস, কিছু কি ধরা টরা হয়েছিল প্রবাবিলিটিতে, মনে আছে কি? কোনো হ্যাঁ স্যার, তিনটে অ্যাক্সিওম ধরা হয়েছিল বোধহয়, তিনটে অ্যাক্সিওম। ধরা হয়েছিল, একদম ঠিক কথা। ধরা হয়েছিল যে probability of any event greater than equal to 0, তাই না? probability of certain event equal to 1 and probability of union over AI equal to union over probability of AI, তাই না? কি মনে আছে? অ্যাকচুয়ালি এখানে লিখলাম এটা অ্যাকচুয়ালি probability, হ্যাঁ, probability of union AI মানে summation of probability of AI, summation of probability of AI। হ্যাঁ, আমরা ধরে নিয়েছিলাম যেখানে এআই গুলো পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ। হ্যাঁ, তো আমরা এই যে ধরেছিলাম, তো এইটা তুই একটা লোককে গিয়ে বলতো দেখি, জানো তো প্রবাবিলিটি অফ এআই, প্রবাবিলিটি অফ এনি ইভেন্ট গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, বুঝতে পারবে? এটা ধরে নাও এটা সত্যি, তুই এটা কাউকে গিয়ে বল, নিশ্চয়ই বুঝতে পারবে। প্রবাবিলিটি অফ সার্টেন ইভেন্ট ইকুয়াল টু 1, হ্যাঁ, লোকে বুঝতে পারবে না। তো এই বোধটা হওয়ার জন্য এর আগে আমরা কিছু কাজ কাম করেছিলাম, তোদের নিশ্চয়ই মনে আছে কি করেছিলাম সেখানে, বল এর আগে এইগুলোর আগে, এটা থার্ড চ্যাপ্টারের শুরুতে ছিল তোদের, তাই না বইতে? তো আগে দুটো চ্যাপ্টার ছিল, ফার্স্ট আর সেকেন্ড চ্যাপ্টার। ফ্রিকোয়েন্সি ডেফিনেশন, হ্যাঁ, সেখানে আমরা কিছু জিনিস ডিফাইন করেছিলাম যে এক্সপেরিমেন্ট মানে কি, র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে কি, ইভেন্ট মানে কি, ইভেন্ট স্পেস মানে কি, তাই না? ফ্রিকোয়েন্সি ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি, মানে এগুলোকে কারা তৈরি করেছে? আমরা তৈরি করেছি যে এটাকে আমরা ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি বলবো, ফ্রিকোয়েন্সি ডেফিনেশন অফ প্রবাবিলিটি। তারপর সেখান থেকে ওইগুলোকে অ্যাকসেপ্ট করলে ওখান থেকে আমরা কিছু ডিডাকশন, মনে আছে নিশ্চয়ই, সেখান থেকে আমরা বুঝেছিলাম যে যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে ইফ উই অ্যাকসেপ্ট দ্য প্রিভিয়াস ডেফিনেশনস এন্ড ওয়ার্ডস, মিনিংস অফ ওয়ার্ডস, তাই না? যদি আমরা ওই আগের ধ্যান ধারণাগুলোকে অ্যাকসেপ্ট করি, ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি, ফ্রিকোয়েন্সি ডেফিনেশন অফ প্রবাবিলিটি, তারপরে স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি একটা কনসেপ্ট ছিল তোদের, তো
তো আমরা যদি ওইগুলোকে অ্যাকসেপ্ট করি তাহলে ওখান থেকে আমরা একটা ধারণা পেয়েছিলাম যে এইগুলো সত্য, কোনো প্রমাণ নেই অথচ এগুলো সত্য। অ্যাকচুয়ালি প্রমাণ নেই কারণ কি? কারণ আমরা এগুলোকে বুঝেছি কিছু ধ্যান ধারণা থেকে, কিছু জিনিস তৈরি করে। তো এই তিনটে ধরে নিয়ে আমরা দেখ এর পরে কাজ কাম করেছিলাম পুরো প্রবাবিলিটি থিওরিতে। মানে মূল কথা হচ্ছে এই যে আমরা মানুষ যখন এমনি বিশ্লেষণ করতে চাইবো যে কোনো জিনিস, তখন তাহলে আমাদের ইনিশিয়ালি বেজে কিছু জিনিস থাকবে যেগুলোকে উইদাউট এনি প্রুফ আমরা অ্যাকসেপ্ট করব। বল করতে হবে না হবে না? সৌভাগ্য, দীপায়ন যে আছিস হ্যাঁ বল। স্যার, করতে হবে স্যার, করতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, এমন কিছু থাকবে যেগুলোকে এনি প্রুফ, উইদাউট এনি প্রুফ অ্যাকসেপ্ট করতেই হবে। অ্যাকসেপ্ট তাহলে করতেই তো হবে, স্যার পরে- না হলে আমরা আমাদের জীবনে আমরা এমনি পরের কাজগুলো করতে পারবো না। যে কোনো জিনিস অ্যানালিসিস যখন আমরা করি তখন তাহলে তার গোড়ায় কিছু জিনিস আছে যেগুলোকে আমরা ধরে নিয়েছি, বিশ্বাস করে নিয়েছি সত্যি, আমাদের বোধ চেতনা বলেছে হ্যাঁ ঠিক আছে। এখন মজার কথা, তাহলে কোয়েশ্চেন হচ্ছে যে এই যে বিভিন্ন মানুষ এত মানুষ, তাদের মধ্যে বিভিন্ন ভাগ, শুধু তাই না বিভিন্ন ভাগ ছাড়, তো আজকে বাড়িতে তোরা 2 ভাই কি 3 ভাই কি 4 ভাই, ইভেন তোর সঙ্গে তোর বাবা বা মায়ের দেখবি সব ব্যাপারে মতের মিল নেই, আছে নাকি সৌভাগ্য? সব ব্যাপারে কি বাবার সঙ্গে সহমত পোষণ করিস তুই বা বাবা? নিশ্চয়ই না। কিন্তু কেন? এবার আমরা কোথায় কি ঝামেলা করি বলতো? আমরা ঝামেলা করি বিভিন্ন কমিউনিটি তৈরি করেছি, বলেছি ওরা এই ওরা সেই ওরা এই হেন তেন, হ্যাঁ ওরা অস্পৃশ্য, ওরা কি, আর দরকার নেই, খুবই খারাপ কথা। তো ব্যাপারটা হচ্ছে কিন্তু কেন কেন এরকম হয়েছে ব্যাপারটা বল, এটা কেন? তোর সঙ্গে তোর বাবার সব মত মিলে না কেন বল, এই কেন? কি মনে কারণ হয়? স্যার আমি এক জিনিস অ্যাকসেপ্ট করেছি, আর ওনারা এক জিনিস অ্যাকসেপ্ট করেছে। এক্স্যাক্টলি, মানে- গোড়ার জিনিস বেসটা এইটা হচ্ছে মূল কথা। যে কোনো জিনিসের বেস, এই বেসে কিছু জিনিস যেটা ধরে নিয়ে রেখেছেন হয়তো মা, হ্যাঁ ঠাকুমা, এখন তোর ধরে নেওয়া জিনিসগুলো তার সঙ্গে এক নেই নিশ্চয়ই। তুই যখনই কোনো একটা স্টেটমেন্ট সেটা অ্যাকসেপ্ট করবি কি রিজেক্ট করবি, যখন তুই শুনবি তারপরে তুই একটা চিন্তা হবে যে আমি এটাকে নেবো, গ্রহণ করবো কি করবো না, তখন তোর ওই তো ধরে নেওয়া জিনিসের উপরে দাঁড়িয়ে তুই বিশ্লেষণ করিস কিন্তু সব সময়, বুঝিস আর না বুঝিস। বল এই কথাটা সত্য কিনা? হ্যাঁ স্যার, এটা সত্যি স্যার। হ্যাঁ সবসময় কথা হচ্ছে সবসময় আমরা একেবারে গোড়ার ধরে নেওয়া জিনিসের উপরে আমরা যেতে পারি না, যাইও না। কারণ হচ্ছে তোরা একটা জিনিস ভাব, ধর ইউক্লিড জিওমেট্রির তুই 5টা শতসিদ্ধ জানিস, শব্দগুলোর মানে জানিস, তুই ধর একটা থিওরেম তোকে প্রমাণ করতে দেওয়া হলো, এটা খুব ইম্পর্টেন্ট থিওরেম বলে আমি বলি, যে একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের এই দুটো বাহুর মিড পয়েন্ট ERF, তাহলে মিড পয়েন্ট যোগ করলে যেটা হবে this EF is parallel to BC and EF সমান হাফ BC, তাই না? তোরা জানিস। তো এই প্রমাণটা তোকে করতে দিলে তুই কি একেবারে সরাসরি 5টা শতসিদ্ধ দিয়ে এই প্রমাণটা করেছিলি? মনে আছে কি? অ্যাকচুয়ালি আমরা পড়েছি অনেক কিছু কিন্তু আমরা জীবনে কাজে লাগাতে পারি না, এটা হচ্ছে সবথেকে বড় মানে কি বলবো অসুখের জায়গা আর কি। দেখ এই প্রমাণটা তোদের হয়তো তোরা 9-10-এ পড়েছিস, যেখানে এইটা হয়তো 23-24 নম্বর একটা থিওরেম হবে ইউক্লিডিয়ান জিওমেট্রি। তো 23 নম্বর যদি হয় এটা, তাহলে তুই এটা প্রমাণ করার সময় কিন্তু শতসিদ্ধ গুলো সরাসরি ব্যবহার করিসনি, তুই করেছিলি এটা প্রমাণ করার জন্য এর আগের কোনো থিওরেম। হ্যাঁ হুম। তাই না? তো বলতে চাইছি আমরা যখন জীবনে যখন আমরা কোনো একটা স্টেটমেন্ট নিয়ে যখন আমরা ডিসিশন নিচ্ছি, তোর মা নিচ্ছেন আর তুই নিচ্ছিস, দুটো একই হচ্ছে না বা একই হচ্ছে, তো একই হওয়া বা না হওয়া সেটা ডিপেন্ড করছে তাদের স্বতঃসিদ্ধের উপরে। কি ধরে নিয়েছে মা আর তুই কি ধরে নিয়েছিস? তুই ধরে নিয়ে তোর ধরে নেওয়া জিনিসের উপরে কিছু থিওরেম ডেভেলপ করেছে নিশ্চয়ই, এবং মায়ের ক্ষেত্রে সত্য। যেহেতু সরাসরি ধরে নেওয়া জিনিসের দিয়ে আমি ব্যাখ্যা করে ডিসিশন নিচ্ছি তা নয়, আমার ওই ধরে নেওয়া জিনিসের উপরে তৈরি করা থিওরেম দিয়ে আমি ওইটাকে বিশ্লেষণ করছি। বুঝতে পারছিস? তো দ্বন্দ্ব তখনই যাবে, অন্যথায় যাবে না। দ্বন্দ্ব যেতে গেলে ধরে নেওয়া জিনিসটা প্রথম দেখতে হবে যে তোমার ধরে নেওয়া জিনিসগুলো কি,
তুমি কোন জিনিসগুলোকে বিশ্বাস করো, কোনগুলোকে তুমি মানো উইদাউট এনি প্রুফ। তো এই জায়গাটা এক জায়গায় পৌঁছাতে হবে যদি দ্বন্দ্ব মেটাতে হয়। এই দ্বন্দ্ব মেটানোটা কত বড় কাজ, কত ভালো কাজ। কি মনে হয় বলতো, নাকি মারপিট করা ভালো? দীপায়ন, দীপায়ন আর মারপিট ভালোবাসে মনে হচ্ছে। না না স্যার, হ্যাঁ তো স্যার ঠিকই। তো এই 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 জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোদের বড় কাজ, এই কাজটা তোদের চেষ্টা করতে হবে করার। যে আমাদের ধরে নেওয়া জিনিসগুলো, এখন মজা হচ্ছে যে ধরে নেব কোথা থেকে, কার কথা ধরে নেব সত্যি, কে সেই সত্যি কথাটা বলতে পারে, সত্যি মানে কি, আসলে সত্যি বলতে আমি কি বুঝি, ধরে নেওয়া ব্যাপারটা, বুঝলি? এটা খুব ইম্পর্টেন্ট। এই ব্যাপারে একটু মনোনিবেশ করতে হবে সৌভাগ্য, যে আমরা কি ধরে নিয়ে আছি। এর উপরেই তোর আসল জিনিসটা তৈরি হবে, ইমারত তৈরি হবে। ইট, বালি, পাথর, বুঝলি না, সিমেন্ট, এগুলো না হলে তুই ঘর তৈরি করবি কি করে? তো এই জায়গাটা হচ্ছে খুবই, আমি বলতে চাইছি একটা কথা কিন্তু বলতে পারছি না, বললে ঝামেলা আছে। সত্যি কথা তো সত্যি করে বলা যাবে না, বললে এখনকার সময়ে অসুবিধা আছে অনেক কিছুই। তাহলেও বলতে হয়, তাই বলছি আমি। কিন্তু সত্যি কথা বলতে হবে, সত্যের সন্ধান করতে হবে। আর সন্ধান করতে গেলে আমি কি নিয়ে বেরোবো সত্যের সন্ধান করতে, তাই না? সেই সেই জিনিসগুলো কি, সেই বেস গুলো কি, আমি ঘর তৈরি করব তো কি দিয়ে করব? হ্যাঁ, তো ভালো ইট লাগবে, ভালো 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 সিমেন্ট লাগবে, ভালো বালি লাগবে, সেইগুলো আমার কালেক্ট করতে হবে, বুঝলি? তোদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যে কোনো বিষয়, জীবনের বিষয় তো সবচেয়ে বড় বিষয়, তার জন্যে এই আমরা কি অ্যাকসেপ্ট করব, কোনগুলোকে নেব, সত্যি হিসাবে গ্রহণ করব, সেটা জানতে হবে।